পৃষ্ঠা 10। ছায়া ইতিহাস শিক্ষক, দ্বাদশ শ্রেণী, ইউনিট 3, বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ, টাইপ 2। প্রশ্নের মান 4। প্রশ্ন 1। 1857 মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল? উত্তর। ভূমিকা। লর্ড ক্যানিং এদেশের বড়লাট হয়ে আসার অর্থাৎ 1856 খ্রিস্টাব্দ 1 বছর পরেই সিপাহী বিদ্রোহ ঘটে। কোম্পানির অপশাসনের বিরুদ্ধে দেশবাসীর মনে যে ক্ষোভ ও অসন্তোষ জমা হয়েছিল তার বিস্ফোরণ ঘটে এই মহাবিদ্রোহের মধ্যে দিয়ে। ব্রিটিশ সামরিক শক্তির কাছে মাথা নত করলেও দেশীয় রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই এই শাসন মেনে নিতে পারেনি। ব্রিটিশ ভারতবাসীর রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করে তাদের বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য করে। মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ: 1. অধীনতামূলক মিত্রতা ও সত্ত্ববিলোপ নীতির প্রয়োগ। গভর্নর জেনারেল ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ ঘটিয়ে সুরাট, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা, মারাঠা ইত্যাদি রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আনেন। গভর্নর জেনারেল ডালহাউসি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে সত্ত্ববিলোপ নীতি অর্থাৎ দত্তক পুত্রের উত্তরাধিকারের দাবি অগ্রাহ্য প্রয়োগ করে ঝাঁসি 1853 খ্রিস্টাব্দ, সাতারা 1848 খ্রিস্টাব্দ, নাগপুর, সম্বলপুর 1850 খ্রিস্টাব্দ, তাঞ্জোর, কর্ণাটক, বাঘাত, উদয়পুর 1852 খ্রিস্টাব্দ, জৈতপুর, কোর, আরকট ইত্যাদি দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। 2. অযোধ্যা ও নাগপুরে প্রাসাদ লুণ্ঠন। ওয়েলেসলির আমল থেকে অযোধ্যার নবাবরা ইংরেজদের অনুগত ছিলেন, কিন্তু ডালহাউসির আমলে কুশাসনের অজুহাতে অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। অযোধ্যার নবাবের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়। সেখানকার তালুকদাররা তাদের সম্পত্তি হারায়। সাধারণের উপর অতিরিক্ত রাজস্ব চাপানো হয়। নবাবকে অযোধ্যা থেকে কলকাতায় পাঠিয়ে দিয়ে অযোধ্যার রাজপ্রাসাদ লুণ্ঠন করা হয়। একইভাবে নাগপুর, উদয়পুর সহ দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে রাজপ্রাসাদ লুণ্ঠন করা হয়। অযোধ্যা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলে এখানকার জমিদার, তালুকদার, অভিজাত শ্রেণী, কৃষক শ্রেণী, এমনকি রাজার সেনা ও অন্যান্য কর্মচারীরা ব্রিটিশের ওপর ক্ষুব্ধ হয়। তাঞ্জোর ও কর্ণাটকের নবাবদের বৃত্তি ও নানা সাহেবের বৃত্তি বন্ধ করা হয়। ডালহাউসি মুঘল সম্রাটের উপাধি বিলুপ্তির উদ্যোগ নিলে মুসলিমরা অসন্তুষ্ট হয়। জানার আকাশ। মহাবিদ্রোহ শুরু হওয়ার আগে বিদ্রোহের সংকেত হিসেবে সিপাহীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে, এমনকি এক গ্রাম থেকে অন্য গ্রামে লাল পদ্মফুল এবং ভুট্টা সহ চাপাটি অর্থাৎ রুটি পাঠানো হয়েছিল। 3. উপজাতি ও প্রান্তিক গোষ্ঠীর ক্ষোভ। ভারতে ব্রিটিশ শাসন কায়েম হওয়ার পর খানদেশের ভিল, রাজমহলের সাঁওতাল, মথুরার জাট, দিল্লির ফরাজি, উড়িষ্যার খন্দ, সিংভূমের বোলারি, মানভূমের ভুমজি এসব উপজাতি গোষ্ঠীর লোকদের ওপর ব্রিটিশের অত্যাচার ও নিপীড়ন চরমে পৌঁছেছিল। হরিয়ানা ও ঊর্ধ্ব দোয়াব অঞ্চলে ভাটি রাজপুত, গুর্জর, পার্সি, বাঞ্জারা প্রভৃতি পশুচারণকারী আধা যাযাবর প্রান্তিক গোষ্ঠীর পশুচারণের জমিগুলি সরকারি মদতে জাট চাষিদের হাতে চলে যায়। এর ফলে তাদের জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে। এখানে একটি ডাকটিকিটের ছবি দেওয়া আছে। লেখা আছে, ডাকটিকিটে 1857 বিদ্রোহ। প্রথম স্বাধীনতার সংগ্রাম, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, তান্তিয়া টোপি, বাহাদুর শাহ জাফর, মঙ্গল পাণ্ডে, নানা সাহেব। এই নামগুলো পরপর বাঁদিকে দেওয়া আছে। নিচে লেখা আছে 1968, ডান দিকে লেখা আছে ভারত, ইন্ডিয়া। 4. ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির বিদ্রোহ। ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির মধ্যে ত্রিবাঙ্কুর রাজ্যের সেনাদের ভাতা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তারা ক্ষিপ্ত হয় 1804 খ্রিস্টাব্দে।
ত্রিবাঙ্কুরের দেওয়ান ভেপু তাম্পি কালিকটের রাজাকে ব্রিটিশ বিরোধী হয়ে উঠতে মদত দেন। আশ্রিত সামন্ত শ্রেণীও ব্রিটিশের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ উগরে দেওয়ার সুযোগ খোঁজে। দ্বিতীয় বাজিরাও তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের শেষে ইংরেজদের আশ্রিত হয়ে পড়েন। কাথিয়াওয়াড়ের রাজপুত রাজাদের ব্রিটিশ বিরোধিতায় উদ্বুদ্ধ করে তোলেন। রাজপুতানায় দ্বিতীয় ভারমল একটি আরব সেনাবাহিনী গড়ে তুলে ভারত থেকে ব্রিটিশদের তাড়ানোর লক্ষ্যে বিদ্রোহ ঘোষণা করেন। ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিশোধ হিসেবে ঝাড়িজার সর্দাররা সিন্ধু দেশের আমিরদের সহযোগিতায় বিদ্রোহী হয়ে ওঠে। 5. ব্রিটিশ রাজকর্মচারীদের অত্যাচার। উইলিয়াম বেন্টিঙ্ক নিষ্কর জমিকে করের আওতায় আনার পর চাষিদের কাছ থেকে জোর জবরদস্তি করে অধিক হারে রাজস্ব আদায় শুরু হয়। জমিদারদের তুলনায় কৃষকদের ঘাড়ে অতিরিক্ত কর চাপানো হয়। ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারীরা সব ক্ষেত্রেই ভারতীয়দের নিচু নজরে দেখত এবং সুযোগ পেলেই অত্যাচার করত। ব্রিটিশ কর্মচারীদের জোর জুলুম, দুর্ব্যবহার ও ঔদ্ধত্য এবং ধর্মীয় ব্যাপারে অন্যায় হস্তক্ষেপের জন্য বহু সাধারণ মানুষ মহাবিদ্রোহে অংশ নেয়। পৃষ্ঠা 11। মূল্যায়ন। ইংরেজদের রাজত্বের 100 বছরের মাথায় যে মহাবিদ্রোহ ঘটেছিল তার পেছনে এইসব রাজনৈতিক কারণগুলি কাজ করেছিল। ক্ষুব্ধ সিপাহীরা পুঞ্জীভূত অসন্তোষের বারুদে অগ্নি সংযোগ করেছিল মাত্র। প্রশ্ন 2। মহাবিদ্রোহের সামাজিক কারণগুলি কী ছিল? উত্তর। ভূমিকা। পলাশির যুদ্ধের পর থেকে 100 বছর ধরে কোম্পানির অপশাসনের ফলে জনসাধারণের মনে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল। বিভিন্ন দিক থেকে কোম্পানির শোষণ ও উৎপীড়ন যখন এমন একটা পর্যায়ে পৌঁছয় যে সামাজিকভাবে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে, তখন বিভিন্ন সামাজিক বৈষম্য, দুর্নীতি ও ক্ষোভ বিদ্রোহের জন্ম দেয়। মহাবিদ্রোহের সামাজিক কারণ। 1. সামাজিক বৈষম্য। শক, হুন, পাঠান, মুঘল প্রভৃতি বিদেশি জাতি ভারতবর্ষে এসে শেষ পর্যন্ত ভারতীয় সমাজ সংস্কৃতিতে লীন হয়ে যায়, কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিল ব্রিটিশ। সামাজিক বিচারে ইংরেজরা ছিল শাসক আর ভারতীয়রা ছিল শাসিত। এই বৈষম্য ভারতবাসীর চেতনাকে জাগিয়ে তোলে। কোম্পানির শাসনের প্রথম দিকে কোম্পানির সঙ্গে ভারতীয়দের মধ্যে সাময়িকভাবে এক সম্পর্ক গড়ে উঠলেই অচিরেই তা ভেঙে যায়। এ প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু বলেছেন, কোট, ভারত ব্রিটিশ আমলেই সর্বপ্রথম উপলব্ধি করে যে সে বিজিত হয়েছে, আনকোট। কানপুরে মহাবিদ্রোহের একটি ছবি দেওয়া রয়েছে। 2. ভারতবাসীর প্রতি ঘৃণা ও অবজ্ঞা। ভারতবাসী ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র। আগ্রায় এক ইংরেজ ম্যাজিস্ট্রেট আইন জারি করে বলেছিলেন, কোনো ইংরেজকে রাস্তায় দেখতে পেলেই তাকে ভারতবাসীদের সেলাম জানাতে হবে। বহু ইউরোপীয় ক্লাবের প্রবেশদ্বারে লেখা থাকত, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এছাড়াও ব্রিটিশ রেস্তোরাঁ, পার্ক ও হোটেল সহ বিভিন্ন জায়গায় ভারতবাসীর প্রবেশের অনুমতি ছিল না। 3. সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চনা। কর্নওয়ালিস ভারতীয়দের দুর্নীতিগ্রস্ত মনে করায় তাদেরকে সরকারি উচ্চ পদগুলি থেকে বঞ্চিত করে রাখেন। এই বঞ্চনা চলে বেন্টিঙ্কের আমল পর্যন্ত। 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয়েছিল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় যোগ্যতার নিরিখে সরকারি উচ্চ পদগুলিতে সুযোগ পাবে, কিন্তু এই নীতি মানা হয়নি। সে যুগে প্রশাসনিক বিভাগে ভারতীয়রা ডেপুটি কালেক্টর বা বিচার বিভাগের ক্ষেত্রে সদর আমিন পদ পর্যন্ত নিযুক্ত হতে পারতেন। 4. মুসলমান ও হিন্দুদের রক্ষণশীলতা। ব্রিটিশের প্রতি ভারতবাসী কোনোদিনই আস্থা রাখতে পারেনি। মুঘল শাসনের অবসানের পর ব্রিটিশ এদেশের শাসনভার গ্রহণ করায় মুসলমানরা কখনোই ব্রিটিশকে ভালো চোখে দেখেনি। আবার সতীদাহ প্রথা রদ, শিশু হত্যা নিবারণ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন রদ, বিধবা বিবাহ প্রচলন ইত্যাদিতে প্রত্যক্ষ ভূমিকা নেওয়ায় রক্ষণশীল হিন্দুদের একাংশ ব্রিটিশের প্রতি ক্ষুব্ধ ছিল। তাছাড়া ইংরেজি শিক্ষার প্রচলন, টেলিগ্রাফ স্থাপন, রেলপথের বিস্তার ইত্যাদি কার্যকলাপ হিন্দু মুসলিম নির্বিশেষে উদারভাবে মেনে নিতে পারেনি। 5. ইংরেজদের ব্যভিচার ও অত্যাচার। কোম্পানির শাসনকালে কোম্পানির কর্মচারীদের হাতে কারণে অকারণে কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠীর পরিবারকে লাঞ্ছিত হতে হতো।
জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে কৃষক সহ অন্যান্য প্রজা সাধারণের মুক্তি ছিল না, কেননা তাদের পক্ষে পয়সা দিয়ে উকিল নিয়োগ করে আদালত থেকে প্রতিকার চাওয়ার মতো ক্ষমতা ছিল না। তাছাড়া ব্রিটিশ আইন আদালতের নিয়মকানুন তারা প্রায় কিছুই বুঝত না। তাদের এই অজ্ঞতা ও অক্ষমতার পুরো সুযোগ নেয় মহাজন ও বেনিয়ারা। তাছাড়া পুলিশ ও আদালতের কর্মচারীরা অসৎ ও দুর্নীতিপরায়ণ হওয়ায় সহজেই সরকারি আদালতগুলিকে তারা পাশে পায়। মূল্যায়ন: এই অশান্ত সামাজিক পটভূমিকায় সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে এক তীব্র প্রতিবাদের তাগিদ অনুভব করেছিল, যে তাগিদ জন্ম দিয়েছিল বিদ্রোহের। সমাজের আপামর মানুষের মনে একটা দৃঢ় ধারণা গড়ে উঠেছিল যে ব্রিটিশ রাজশক্তিকে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন ৩। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণ সংক্ষেপে আলোচনা করো। উত্তর: ভূমিকা: অর্থনৈতিক শোষণই হল ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের প্রথম এবং প্রধান কথা। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের তৎকালীন তত্ত্বাবধায়ক ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণও তাই তার ব্যতিক্রম ছিল না। এই অর্থনৈতিক শোষণের জন্য মানুষ স্বভাবতই বিদ্রোহী হয়ে উঠেছিল। মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ: ১. সম্পদ লুণ্ঠন। ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলি অধিগ্রহণের পাশাপাশি অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে। নাগপুরের ভোঁসলে রাজপরিবারের ক্ষমতা বিলুপ্ত করে রাজকোষের মণিমুক্ত অলঙ্কার, আসবাবপত্র, এমনকি হাতি ঘোড়া পর্যন্ত ইংরেজ কর্মচারীরা লুট করে কলকাতায় আনে ও সেসব প্রকাশ্যে বিক্রি করে। 1757 খ্রিস্টাব্দ থেকে 100 বছর ধরে ব্রিটিশ কর্তৃক বিপুল পরিমাণ ধনসম্পদ লুণ্ঠন ভারতবর্ষকে অর্থনৈতিক দিক থেকে নিঃস্ব করে দেয়। পলাশী যুদ্ধের পর থেকেই কোম্পানি হিরে ও হুন্ডির মাধ্যমে প্রচুর ধনসম্পদ এদেশ থেকে তাদের দেশে নিয়ে যায়। পৃষ্ঠা 12। 2. কুটির শিল্প ও হস্তশিল্পের ধ্বংস। ব্রিটিশ শাসনে ভারতের চিরাচরিত কুটির শিল্প ও হস্তশিল্প ধ্বংস হয়েছিল। বৈষম্যমূলক সরকারি শুল্কনীতি এবং ইংল্যান্ডের বাণিজ্য ও শিল্পের স্বার্থে গৃহীত নানা সরকারি পদক্ষেপ ভারতীয় দেশীয় শিল্পকে ধ্বংস করেছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রয়োজনীয়তা মেটানোর জন্য ভারতকে কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করা হয়েছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লবজাত পণ্য সামগ্রী ভারতের বাজারে ছেয়ে যায়। কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক মনোভাবের কারণে ভারতের কুটির শিল্প ও হস্তশিল্প ধ্বংসের দিকে এগোয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের স্বার্থে ভারতকে কাঁচামাল সরবরাহের দেশে বিলাতি পণ্যের বাজারে পরিণত করা হয়। সুকৌশলে দেশীয় তাঁতশিল্পকে ধ্বংস করা হয়। অষ্টাদশ শতক থেকে ভারতীয় বস্ত্রের রপ্তানি কমতে থাকে মূলত দুটি কারণে। প্রথমটি ছিল ইংল্যান্ডে ভারতীয় বস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা। দ্বিতীয়টি ছিল ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যের বিনা শুল্কে ভারতে আমদানি। এর সামগ্রিক প্রভাবরূপে ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়। 3. কর্মহীনতা। ব্রিটিশ সরকার কুশাসনের অজুহাতে বা বল প্রয়োগ করে অন্যায়ভাবে দেশীয় রাজ্যগুলি অধিগ্রহণ করেছিল। এর ফলে রাজদরবার বা রাজ পরিবারগুলির সঙ্গে যুক্ত সকল অভিজাত শ্রেণী, রাজকর্মচারী, শিল্পী, গায়ক, চিত্রকর, কলাকুশলী ও অন্যান্যরা কর্মচ্যুত হয়। পুরোহিত ও মৌলবীরা রাজার কাছ থেকে পাওয়া ভাতা ও নিষ্কর জমি হারায়। ভূমি সত্ত্ব খুইয়ে কৃষকরা নিঃস্ব হয়ে পড়ে। নতুন ভূমি রাজস্ব নীতির ফলে বহু জমিদার তাঁদের জমিদারি হারান। রাজ্যহীন দেশীয় রাজা ও এইসব জমিদারদের পৃষ্ঠপোষকতার অভাবে অনেক সূক্ষ্ম কারুশিল্প ধ্বংস হয়ে যায়। এই কারুশিল্পের সঙ্গে জড়িত কারিগর শ্রেণী বেকার হয়ে পড়ে। পাশাপাশি বিভিন্ন কুটির শিল্প ও হস্তশিল্পের সঙ্গে জড়িত অগণিত তাঁতি কারিগর কাজ হারিয়ে একেবারে বেকার হয়ে পড়ে। অন্যদিকে সরকারি ভাষারূপে ইংরেজি প্রবর্তনের ফলে সংস্কৃত, আরবি, ফার্সি প্রভৃতি দেশীয় ভাষা ও সাহিত্যে শিক্ষিত মানুষজন জীবিকা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হয়। 4. সরকারের ভূমি রাজস্ব নীতি। কোম্পানির আমলে সরকারের ভূমি রাজস্ব নীতি জনমানসে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দেয়। চিরস্থায়ী, রায়তওয়ারি, ভাইয়াচারি, মহলওয়ারি প্রভৃতি বিভিন্ন নামে বিভিন্ন অঞ্চলে কোম্পানি ভূমি ব্যবস্থা চালু করে। প্রত্যেকটি ক্ষেত্রেই কৃষকদের ওপর চড়া হারে খাজনার বোঝা চাপানো হয়।
খাজনার ভারে জর্জরিত কৃষকরা মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হয়। একদিকে মহাজনদের এই শোষণ, অপরদিকে জমিদারের লেঠেল বা সরকারি কর্মচারীদের অত্যাচার কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তোলে। নতুন ভূমি বন্দোবস্তে জমির ওপর জমিদারদের চিরাচরিত জমিদারি সত্ত্ব লোপ পেয়েছিল। ডালহাউসির নির্দেশ নিষ্কর জমি অনুসন্ধানের লক্ষ্যে বোম্বাইতে গঠিত ইনাম কমিশন 1852 খ্রিস্টাব্দ প্রায় 20,000 জমিদারি বাজেয়াপ্ত করে। মূল্যায়ন। ব্রিটিশের নির্লজ্জ অর্থনৈতিক শোষণ গ্রামীণ ভারতের অর্থনৈতিক কাঠামোকে পঙ্গু করে দেয়। ব্রিটিশ প্রশাসনের উচ্চ থেকে নিম্ন পদ পর্যন্ত আর্থিক দুর্নীতিতে ভরে ওঠে। প্রশ্ন 4, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ধর্মীয় কারণ সংক্ষেপে আলোচনা করো। উত্তর, ভূমিকা। কোম্পানির আমলে সাধারণ ভারতবাসী খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপে রুষ্ট ছিলেন। এছাড়াও সরকারি তরফে মন্দির মসজিদের খাসজমির ওপর কর আরোপ করাকে ভারতবাসী মেনে নিতে পারেনি। মহাবিদ্রোহের ধর্মীয় কারণ: 1. খ্রিস্ট ধর্মে দীক্ষা। খ্রিস্টান মিশনারিরা খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য প্রচার করতে গিয়ে গ্রামগঞ্জ, শহর, বিদ্যালয়, হাটবাজার, হাসপাতাল সর্বত্র হিন্দু দেবদেবীদের ব্যাপারে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করতেন এবং ইসলাম ধর্মমতে নিন্দা করতেন। 1837 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম ভারতে এক দুর্ভিক্ষের সময় বহু অনাথ শিশুকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডাইরেক্টরসের চেয়ারম্যান ম্যাঙ্গেলস 1857 খ্রিস্টাব্দে হাউস অফ কমন্সে এক বিবৃতিতে বলেন, ভারতবর্ষে খ্রিস্টের পতাকা উড়াতে হবে এবং ভারতকে এক খ্রিস্টান দেশে পরিণত করার জন্য প্রত্যেককে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। 1850 খ্রিস্টাব্দে প্রণয়ন করা 21 নম্বর আইনে বলা হয়, এখন থেকে কোনো ভারতীয় ধর্মান্তরিত হলেও সে তার পিতৃপুরুষের সম্পত্তি পাবে। এতে সাধারণের মনে এই আতঙ্ক ছড়ায় যে ইংরেজরা তাদের জাত ধর্ম সব নষ্ট করবে। মিশনারি কর্তৃক ভারতীয়দের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার, একটি ছবি দেওয়া রয়েছে। 2. রক্ষণশীলতায় আঘাত। হিন্দু সেনাদের তিলক কাটা বা মুসলমান সেনাদের দাড়ি রাখা নিয়ে আপত্তি করা হয়েছিল। তাছাড়া ধর্মান্তরিত হিন্দু সম্পত্তির অধিকার আইন, গঙ্গার জলে সেচের ব্যবস্থা, সতীদাহ প্রথার উচ্ছেদ, সাগরে সন্তান বিসর্জন নিবারণ, বিধবা বিবাহ আইন পাস, মেয়েদের পাশ্চাত্য শিক্ষাদান, রেল ভ্রমণে জাতপাত প্রথার অবসান, টেলিগ্রাফ ও টেলিফোনের প্রচলন রক্ষণশীল ভারতীয়দের মনে ধর্মনাশের আশঙ্কাকে ঘনীভূত করে তোলে। এছাড়াও একসময় সিপাহীদের এক ধরনের চামড়ার টুপি বা পাগড়ি পরার নির্দেশ দেওয়া হলে তারা বিদ্রোহ ঘোষণা করে। পৃষ্ঠা 13। 3. ধর্মীয় কর আরোপ। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করা হলে তা ভারতবাসীর ধর্মবিশ্বাসের ওপর প্রচণ্ড আঘাত হানে। কারণ বিভিন্ন ধর্মীয় ও দাতব্য সংস্থাগুলির অধীনস্থ জমিগুলি এতদিন ছিল নিষ্কর। মন্দির ও মসজিদের এসব জমির ওপর নির্ভরশীল ছিল প্রচুর ব্রাহ্মণ ও মুসলিম পরিবার। মন্দির ও মসজিদের খাস জমির ওপর খাজনা ধার্য করলে এবং ধর্মীয় ও দাতব্য সংস্থাগুলির ওপর কর ধার্য করলে ভারতীয়দের ধর্মীয় ধ্যানধারণায় আঘাত লাগে। 4. ওয়াহাবি আন্দোলনের প্রভাব। ওয়াহাবি আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে তীব্র জেহাদ রূপে আত্মপ্রকাশ করেছিল। এই আন্দোলনের নেতৃবর্গ ঘোষণা করেছিলেন, সমস্ত মুসলমানের কর্তব্য হল এক ধর্মযুদ্ধ শুরু করা, না হলে তাদের পরিবার এবং সন্তানদের সর্বনাশ হবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। ওয়াহাবি আন্দোলনের সমর্থকরা স্বাভাবিকভাবেই এই বিদ্রোহে যোগ দিয়েছিল। 5. প্রত্যক্ষ কারণ: এনফিল্ড রাইফেল। 1856 খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীতে পুরনো কোট ব্রাউন বেস আনকোট গাদা বন্দুক বাতিল করা হয়। এর বদলে এনফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুক চালু করা হয়। রাইফেলের এই টোটা ভরার সময় মোড়কটি দাঁত দিয়ে ছিঁড়তে হতো। এ সময় গুজব রটে যে এই টোটার বাইরের আস্তরণে গরু ও শুয়োরের চর্বি মেশানো রয়েছে। এতে ভারতীয় মুসলমান ও হিন্দু সিপাহীরা আশঙ্কা করে যে তাদের ধর্ম ও জাত নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার ষড়যন্ত্র করে এই ধরনের বন্দুক ও টোটার ব্যবহার চালু করেছে। এর বিরুদ্ধে তারা প্রতিবাদ শুরু করে। জানার আকাশ। মহাবিদ্রোহ শুরু হওয়ার আগের দিন সীতাপুরের সিপাহীরা নিজেদের জন্য বরাদ্দ আটা গ্রহণ করেনি, কারণ তাদের মনে এই আশঙ্কা জন্মেছিল যে তাদের জাত খোয়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে আটাকে অপবিত্র করা হয়েছে।